মেয়েটা হুট করেই দাঁড়িয়ে পড়ল, ভয় কাতুরে চোখ নিয়ে তাকালো পিছনে। মুহূর্তেই থমকে গেল শুভাম। মুখ দেখেছে সে মেয়েটার, এটা প্রেমা। হ্যাঁ, এটা পরশ শিকদারের বোন, কিন্তু সে এই ঘন জঙ্গলে কি করছে? ভাবতেই মনে পড়লো চিঠির কথা। ভরা জনসম্মুখে প্রেমপত্র দেওয়ার সাহস যে মেয়ের আছে, সে যে একাকী বয়ফ্রেন্ডের সাথে জঙ্গলে আসতে পারবে না, সেটার কি নিশ্চয়তা? ঘৃণায় গা ঘিন ঘিন করে এলো শোভামের। পুনরায় গাড়ি স্টার্ট দিতে গিয়েও থেমে গেল। ওর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে ভয় পেয়ে আছে। কিন্তু কেন? তড়িৎ গতিতে গাড়ি থেকে নেমে গেল শোভাম। ধীর পায়ে পিছু নিতে লাগলো। ইতিমধ্যেই জঙ্গলের প্রায় মাঝামাঝি চলে এসেছে। প্রেমা এখনো হাঁটছে, চারিদিকে তাকাচ্ছে আর থেমে থেমে হাঁটছে। দেখেই বোঝা যাচ্ছে সে কাউকে খুঁজছে। আর সামনে গেল না শোভাম, বরঞ্চ সেখানেই দাঁড়িয়ে পড়ল। বুকে হাত বেঁধে গম্ভীর কণ্ঠে বলল, কাকে খুঁজছো? চমকে গেল প্রেমা, থমকে দাঁড়িয়ে গেল। পিছু ফিরে শোভামকে দেখতেই স্তব্ধ হয়ে গেল। ভয়ের তোড়ে কাঁপাকাঁপি লাগিয়ে দিল। বলল, কাউকে না। বলেই সোজা রাস্তার দিকে হাঁটতে লাগলো দ্রুত পায়ে। খপ করে হাত ধরলো শোভাম, টেনে সামনে এনে দাঁড় করিয়ে এক ভ্রু উঁচিয়ে বলল, বয়ফ্রেন্ডকে খুঁজছো? অন্য যে কোনো সময় হলে প্রেমা হয়তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করত, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ভয়ে হাত পা হিম হয়ে এসেছে। কান্না করতে করতে বলল, হাত ছাড়ুন, আমি কাউকে খুঁজছি না, বাড়ি যাব। তোমার ভাইদেরকে কি জানাবো যে তাদের বোন ক্লাস রেখে বয়ফ্রেন্ডের হাতে জঙ্গলে এসেছো? এই পর্যায়ে কেঁদে দিল প্রেমা। দুপাশে মাথা নাড়িয়ে অনবরত কাঁদতে কাঁদতে বলল, না না প্লিজ, কোনো বয়ফ্রেন্ড নেই, কাউকে খুঁজছি না আমি, আমাকে যেতে দিন। শোভাম চিন্তিত হলো, কণ্ঠে শীতলতা এনে বলল, আচ্ছা কেঁদো না, বলবো না কাউকে। আমাকে বলো কি হয়েছে, এখানে কি করছিলে? ক্লাস বাদ দিয়ে এই জঙ্গলে কেন এসেছো? প্রেমা নিজের কথায় অটল। সে অনবরত কাঁদছে আর হাত ছেড়ে দিতে বলছে। এদিকে শোভামও নাছোড় বান্দা, সে না জেনে প্রেমাকে যেতে দেবে না। ভয় দেখিয়ে বলল, দেখো, তুমি যদি ভালোই ভালোই সব বলো তাহলে যেতে দেবো, আর না বললে এখানে গাছের সাথে বাঁধবো, এরপর তোমার ভাইদের ডাকবো। এটা কি ভালো হবে? চোখ দুটো বড় বড় করে তাকালো প্রেমা, দুপাশে মাথা নাড়িয়ে বলল। না না, ভালো হবে না। হাত ছেড়ে দিল শোভাম, পুনরায় বুকে বেঁধে বলল। তাই বলো। অস্বস্তিতে পড়ল প্রেমা, কিন্তু না বলেও কোনো উপায় নেই। আমতা আমতা করে বলল, একটা ছেলে আমাকে গত 7 দিন ধরে বিরক্ত করে। ও বলেছে ওর কাছে আমার গোসলের ভিডিও আছে, দেখা করে টাকা না দিলে সেটা ছেড়ে দিবে নেটে। কপাল কুঁচকে ফেলল শোভাম, বলল, তুমি কি বোকা? আজকাল এরকম কত ফ্রড আছে, টাকা হাতিয়ে নেওয়ার জন্য এরকম বিভিন্ন হুমকি দিয়ে টাকা নিতে চায়, আর তুমিও বিশ্বাস করলে? ফ্রড না, ও ভিডিও দিয়েছে আমাকে, আমি দেখেছি। আচ্ছা, তা তোমার বাড়িতে বসে ও ভিডিও করলো এবার কিভাবে? ক্লান্ত কণ্ঠে প্রেমা বলল। জানি না। শোভাম সন্দেহী চোখে তাকালো, বলল, কই দেখি ভিডিওটা, দেখাও তো। চমকে উঠল প্রেমা, দুহাত পিছনে সরে গিয়ে বলল। না, আপনাকে কেন দেখাবো? ছি। ভ্রু কুচকালো শোভাম, বলল। তাহলে কি ওটা তোমার ভিডিওই ছিল? বয়ফ্রেন্ডকে দিয়েছিলে নাকি? চিৎকার করে উঠল প্রেমা, বলল। না, ওটা আমার ভিডিও কেন হতে যাবে? ওটা অন্য কেউ ছিল, আমার বাথরুম এমন না, আর আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আপনার ভাবনা চিন্তা এত কুৎসিত কেন? আমি কেন গোসলের ভিডিও করতে যাব? তাহলে তো বুঝতেই পারছো এটা কেউ এআই দিয়ে বানিয়েছে। তারপরেও এখানে কেন এসেছো? প্রেমা মাথা নিচু করলো, ক্লান্ত কণ্ঠে বলল। আমি জানি ওটা আমি না, কিন্তু অন্য সবাই তো আর বুঝবে না। আর কয়েকজনেই বা বুঝবে ভিডিওটা ফেক। বুঝলেও সেও মজা করবে এটা নিয়ে। ও তো মাত্র 10,000 টাকাই চেয়েছে, তাই সেটা দিয়েই মুখ বন্ধ করতে চেয়েছিলাম, কিন্তু লোকটা তো এলো না। হাসলো শোভাম, কটাক্ষ করে বলল। বাহ, দারুণ সাহস, মুখ বন্ধ করতে একা একা জঙ্গলে এসেছো। বাহ বাহ, পাওয়ারই যোগ্য। পরক্ষণেই ধমক দিয়ে বলল। ও আর আসবে না। আসলেও হয়তো এখন পালিয়ে গেছে। দ্রুত আমার পেছনে আসো, জঙ্গলটা ভালো না। আর বাড়ি গিয়ে ভাইদের বলো এই বিষয়ে,
তারা যথেষ্ট ক্ষমতাশালী। প্রেমা স্পষ্ট বুঝতে পারল শোভাম সর্দার তাকে এবং তার ভাইদের নিয়ে কটাক্ষ করছে, কিন্তু তারপরেও মেনে নিল। বলল, না, ভাইয়াকে বলা যাবে না। কি বলবো আমি যে আমার গোসলের ফেক ভিডিও কেউ বানিয়েছে? এরপর জানাজানি হয়ে গেলে ওই লোক যদি রেগে নেটে ছেড়ে দেয় তখন? শুনল শোভাম। বলল, ঠিক আছে, আমাকে দাও ফোন নাম্বারটা, আমি দেখছি। চমকে দুহাতে পেছনে গেল প্রেমা। বলল, কেন? সে আপনাকে দিলেও তো একই প্রবলেম হবে, তাহলে ভাইয়াকে দিতে বারণ কোথায়? থামল শোভাম, গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমার ভাইয়ের মতো বোকা নই যে চিল্লিয়ে সারা এলাকা এক করব। চাইলে দিতে পারো, আর না চাইলে পরের বার আবার কোনো জঙ্গলে যেতে পারো। প্রেমা মাথা নিচু করে নিল। সম্মতি দিয়ে শোভামের সাথে সাথে চলে এলো। নিচটা পুরো ঢালু, সেই ঢাল জায়গা বেয়ে রাস্তায় উঠতে হচ্ছে। ইতিমধ্যেই রাস্তা থেকে চলমান দুটো গাড়ি থেমে গেছে। তারা দূর থেকেই একটা ছেলে এবং স্কুল ড্রেস পড়ুয়া মেয়ে দেখে আরো ছেলে পেলে ফোন করে এনেছে। ক্ষমতাশীল দলের লোক, তারা নিশ্চয়ই খোট মারতে পারবে। বিরাট অঙ্কের টাকা না পেলেও অন্তত পক্ষে হাতের ফোন নেওয়া যাবে। ছোট ছোট কয়েকজন কিশোর এবং দুটো সিএনজি তাকিয়ে আছে তাদের দিকে। কিশোরদের বয়স খুব বেশি হলে 18, এর বেশি নয়। শোভামরা কাছে আসতেই অবাক হলো, একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। ইতিমধ্যেই গাড়ির মধ্যে ফিসফিস আওয়াজ শুরু হয়ে গেছে। শোভাম সেদিকে তাকিয়ে কিছুটা চমকালো। এরপর প্রেমাকে পিছু আসতে বলে সন্তর্পণে গাড়ির দিকে চলে গেল। তাদেরকে পাত্তা দিচ্ছে না দেখে সিএনজিতে থাকা বয়সজ্যেষ্ঠ এক লোক বললেন, কি এমন জামানায় আইলাম, পোলা মাইয়া দিনের আলোয় আকাম কুকাম করে জঙ্গলের মধ্যে যাইয়া। বড়লোকের পোলা মাইয়া বইলা ছাড় পাইল, আমাকেও তা হইলে জুতো পেটাও করতো আস্তার মধ্যে। একটানা আধা ঘন্টা ধরে অপেক্ষা করছে স্পর্শী। শেষমেশ বাধ্য হয়ে নেমে এলো বাইরে। একদম 12টায় আসার কথা বলেও আসেননি পরশ শিকদার। 12টা পেরিয়ে এখন মিনিটের কাটা গিয়েছে 33-এর কোটায়। বিরক্ত হয়ে আর ফোনও দিল না। আসার সময় গাড়ি নিয়ে আসেনি। প্রায় দুপুরের এই ঘরটাতে পিরোজপুর সদরে গাড়ির অবস্থানও কম, বিশেষ করে এই পাশটায়। যাও গাড়ি চলাচল করছে সেটাও বেশিরভাগ বিপরীত দিকে গতিশীল। ব্রিজের ওদিকে যাওয়া গাড়ির সংখ্যা খুবই কম। ফুটপাত থেকে মেইন রোডে নেমে এলো স্পর্শী। হাত বাড়িয়ে গাড়ি থামানোর প্রয়াস করতেই দ্রুত গতিতে এগিয়ে এলো এক কালো রঙের গাড়ি। স্পর্শী তখন সামনের দিকে তাকালো, পেছনে তাকানোর সুযোগটাও পেল না। কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটি তার পাশে থামিয়ে দরজাটা খুলে নিমেষেই তাকে টেনে মধ্যে নিয়ে যায়। আচমকা তাল সামলাতে না পেরে আগন্তুকের বলের সামনে হার মানল সে। যেন কোনো এক পণ্যের দলা নেমে সেই গাড়ির মধ্যে টেনে নিয়ে পুনরায় পুরো দমে গাড়ি চলতে লাগলো। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় হতভম্ব হয়ে চোখ খিচে বন্ধ করে নিল সে। আন্দাজ করতে পারলো গাড়ির মধ্যে সিটে বসে থাকা কোনো এক আগন্তুকের কোলের উপর সে বসা। লোকটার ডান হাতটা স্পর্শের পেট জড়িয়ে কাঁধের কাছে চাপটে ধরা। এভাবেই টেনে এনেছে সে, আর সেই হাতেরই মাংসপেশিতে মাথা নইয়ে মুখ লাগিয়ে বসে আছে স্পর্শী। না, সে চুমু খাচ্ছে না লোকটাকে, বরং টেনে নেওয়ার সাথে সাথেই ওই মাংসপেশিতে সজোরে কামড় বসিয়েছে, যেই দাঁতগুলো এখনো অবস্থান করছে সেখানে। লোকটা চলন্ত গাড়ির মধ্যেই ছিটকে পাশের সিটে ফেলে দিল স্পর্শীকে। স্বীয় হাতটাকে কয়েকবার ঝাড়ি মেরে নাকমুখ বিষ যন্ত্রণায় কুঁচকে ফেলল। রাগ এবং কটাক্ষের তীব্রতা মিশিয়ে বলল, এইভাবে কালনাগিনের মধ্যে কামড় ধরেছিলে কেন? চমকে তাকালো স্পর্শী। পাশের সিটে পরশকে দেখতেই কয়েকবার আশেপাশে তাকালো। অচেনা গাড়ির সামনেও অচেনা ড্রাইভার, আর পাশে পরিচিত মানুষটা। সব মিলিয়ে অনুভূতিগুলো দলা পাকিয়ে যাচ্ছে। কয়েকবার ঘন নিঃশ্বাস নিয়ে পরশের হাতের দিকে তাকালো। দাঁত বসে গেছে। ইস, এতটা জোরে কেন দিল সে কামড়? কিন্তু মুখে স্বীকার করলো না, বরং রাগ নিয়ে বলল, এসব কি ধরনের ছেলে মানুষই এভাবে কেউ গাড়িতে ওঠায়? আমি তো ভেবেছি অপরিচিত কেউ। আর আপনার কি ধারণা যে কেউ আমাকে জোর করে গাড়িতে তুললে আমি স্বেচ্ছায় তার কোলে উঠে বসে থাকবো, তাও কোনো রিয়াকশন ছাড়া?
দাঁতের চিহ্নটার উপরে আরেকবার হাত বোলালো পরশ। সামনের মিররে তাকাতেই দেখলো ড্রাইভারের হাস্য উজ্জ্বল মুখ। মুহূর্তেই ধমক মেরে বলল, মিরর নিচে নামাও আর ভুলে পেছনে তাকাবে না। লোকটা ভয় পেয়ে গেল, দ্রুত মাথা নাড়িয়ে আয়নাটাকে নিচে ঘুরিয়ে দিল। এরপর মনোযোগ সহিত পুনরায় গাড়ি চালাতে আরম্ভ করলো। পরশ স্পর্শের দিকে তাকালো, এরপর কণ্ঠে সহজতা এনে বলল, ভয়ের কিছু নেই, আমি তো, স্বাভাবিক হও। স্পর্শী নড়ে চড়ে বসলো, কিন্তু সন্দেহ কমলো না। সে তো কেএফসিতে আসতে রাজিই ছিল, তারপরেও কেন এভাবে জোর করে গাড়িতে তুললো? এমনটা করার কারণই বা কি? পরশের দিকে তাকিয়ে সন্দেহী কণ্ঠে বলল, আমরা কোথায় যাচ্ছি? কাছে অফিসে। সে কি নির্ভেজাল স্বাভাবিক গলা, শব্দ দুটোর মধ্যে নেই কোনো প্রশ্ন, সংকোচ বা সন্দেহ, যেন আজ তাদের কাজী অফিসে যাওয়ারই কথা ছিল। স্পর্শে চমকালো, থমকালো, কণ্ঠে বিস্ময় নিয়ে আর্ত চিৎকার করলো, বলল, হোয়াট? ভ্রু দুটো কুঁচকে স্পর্শের দিকে তাকালো পরশ, ব্যঙ্গ করে বলল, এত অবাক হওয়ার কি আছে? এমনভাবে চিৎকার করছো যেন তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আরে কাজে অফিসে তো, আজ নয়তো কাল বিয়ে তো হবে, সেটা আজ করে নিলে সমস্যা কোথায়? খুব বেশি সমস্যা হলে গোপন থাকবে কথাটা। আমি বিয়ে করব না, গাড়ি থামান, আমি নেমে যাব। এমনভাবে নির্দেশ দিচ্ছ যেন স্বেচ্ছায় তোমাকে নিয়ে এসছে। আরে আমি জানি তো, তুমি আর তোমার বাপ দূরে দাঁড়ছিলা। ভালো কথা তো কখনো কানে যাই না, ভালোভাবে বললে কখনো রাজি হয়ে আসতে না, তাই জোর করে নিয়ে এসছে। চোখ দুটো বড় বড় করে ফেললো স্পর্শী, সন্দেহকে নিশ্চিত করে বিস্ময় নিয়ে বলল, তার মানে আপনি আমাকে অপহরণ করেছেন? ভ্রু যুগল দুলিয়ে অন্য পাশে তাকালো পরশ, ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। হবে, হয়তো এরকমই কিছু একটা। অবাক হলো স্পর্শী, দাঁতে দাঁত চেপে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, এই গাড়ি থামান, এক্ষুনি আমি নেমে যাব। পুনরায় নাক ছিটকালো পরশ, ব্যঙ্গ করে বলল, যাও এবারে ডাক্তার, তুমি বললেও শুনবে নাকি? মাসের শেষে 22,000 টাকা দিয়ে আমি, আর নির্দেশ দিচ্ছ তুমি? হাস্যকর। তবে হ্যাঁ, আমাকে বিয়ে করলে ও হয়তো সব কথা শুনবে তোমার। থেমে সামনে সিটে বসা ড্রাইভারের উদ্দেশ্যে বলল। কি সাইদ, শুনবে তো? ড্রাইভার মিটিমিটি হাসলো, এরপর পেছনে না তাকিয়েই বলল। ধীরে ধীরে ভেতরকার উত্তেজনা বাড়ছে স্পর্শীর, কণ্ঠে তীব্র রাগ নিয়ে বলল, দেখুন ভালো হচ্ছে না, কিন্তু আপনার ড্রাইভারকে গাড়ি থামাতে বলুন, নইলে কিন্তু আমি চেঁচাবো। পরশ হাসলো, কটাক্ষ করে বলল, সে তো তুমি অলওয়েজ চেঁচাও, আমার অভ্যাস হয়ে গেছে। যাই হোক, তোমার ভালো লাগলে তুমি চেঁচাতে পারো, আমার কোনো সমস্যা নেই। এই সাইদ, তোমার কি সমস্যা আছে? হলে কান চেপে রাখতে পারো। শাহিদ আবারও হাসি আটকে কোনো রকমে বলল। স্পর্শী এবারে রাগের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলো। এদিকে গাড়ি থামানোর কোনো নামই নেই, বরঞ্চ ধীরে ধীরে এর গতি বাড়ছে। চিৎকার করে বলল, হচ্ছেটা কি এসব? পরশ চমকে তাকালো, এরপর গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা রাগ করো না, শোনো, তোমাকে আমি অপহরণই করেছি। এবার যদি তুমি আমার থেকে অনুমতি চেয়ে চেঁচাতে চাও, তাহলে আমি ঠিক কি করব বুঝতে পারছি না। আদৌ কোনো অপহরণকারী ভিকটিমকে চেঁচানোর অনুমতি দেয় কিনা জানি না, তবে তুমি চাইলে চেঁচাতেই পারো। আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? সরাসরি দৃষ্টি দিল স্পর্শীর দিকে, গম্ভীর কণ্ঠে বলল, তোমার কানে কি কখনো সিরিয়াস কথা ঢুকেছে? তাই ভাবলাম এবারে মজাই করি। স্পর্শী নিজেকে শান্ত করলো। যাই হোক না কেন উত্তেজিত হওয়া যাবে না, এতে উল্টে নিজেরই ক্ষতি। এতক্ষণের উত্তেজনায় শরীরটা নেতিয়ে পড়েছে, ক্লান্ত মাথাটা ইচ্ছে করেই পরশের কাঁধে হেলিয়ে দিল। চমকে তাকালো পরক্ষণেই, ঠোঁট কামড়ে বলল, পড়ানোর চেষ্টা করছো? করতেই পারো, আমি আবার এসবে একটুতেই করেছি। সাইদ, পেছনে তাকাবে না। শাহিদ আবারও মাথা নাড়িয়ে সাই দিল। স্পর্শী চোখ বন্ধ করে নিল। এই লোকের সাথে তেরামি করা যাবে না, তাহলে উল্টে নিজেরই ক্ষতি। কিছুক্ষণ চোখ বন্ধ করে ওভাবেই পড়ে রইল, এরপর শান্ত কণ্ঠে বলল, সকালে কিচ্ছু খাইনি, আপনি বলেছেন কেএফসিতে আসতে,
তাই না খেয়েই বেরিয়েছি। এখন আমার খিদে পেয়েছে। পরশ স্পর্শের মুখের দিকে তাকালো, বলল, ঘন্টাখানেক না খেয়ে থাকো, আরও খেতে পারো। এরপর একসাথে আস্তে একটা বিয়ে খেও। চারিদিকে ঘন সবুজ ঝাউবন, পাখির কলকাকলি, বাতাসের শো শো শব্দ, তীরে এসে আছড়ে পড়া সাগরের ঢেউ। প্রকৃতির এই দৃষ্টিনন্দন লীলাভূমিটির নাম শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এর অবস্থান বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইকো পার্ক সংলগ্ন নলবনিয়ার চরে। কিছুদিন আগেও স্থানীয়দের কাছে এই স্থানের পরিচয় ছিল বালুর চর ও শুটকি পল্লী হিসেবে। পরে পর্যটক আকৃষ্ট করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায়তের পরিচিত ছড়িয়ে দিতে সেখানে 2019 সালের 23শে নভেম্বর দেশের বৃহৎ জ্যোৎস্না উৎসবের আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন। এরপর থেকেই প্রতিদিন ভ্রমণ পিপাসু মানুষ আসছেন এখানে। দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট করতে প্রতি বছরই জ্যোৎস্না উৎসবের আয়োজন করা হয়। সবুজ ছায়া ঘেরা গাছপালার শাখা প্রশাখায় পাখপাখালির কিচির মিচির শব্দে মুখর ট্যাংরাগিরি ম্যানগ্রোভ বনাঞ্চল। সাগরের ঢেউয়ের তালে পাখির দল উড়ে যাচ্ছে এদিক সেদিক। ছোট বড় ট্রলার নিয়ে জেলারা ছুটছে গভীর সাগরের দিকে। এমন দৃশ্য চোখে পড়বে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই সোনাকাটা বনে। এটি স্থানীয়ভাবে ফাতরার বন হিসেবে পরিচিত। সুন্দরবনের পর এটি সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল। সমুদ্রের কোল ঘেঁষে বনটির অবস্থান। বানর, শূকর, বনমোরগ, মদনটাক, কাঠবিড়ালি, মেছোবাঘ, লাল কাঁকড়া, বক সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি আর সাপের অবাধ বিচরণ সোনাকাটা বনে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে উপভোগ করা যাবে সূর্যাস্ত কিংবা সূর্যোদয়ের পাশাপাশি ছোট ছোট ট্রলারে জেলেদের জাল ফেলে ইলিশ ধরার দৃশ্য। নাগরিক কোলাহল থেকে দূরে প্রশান্তির ছোঁয়া পেতে পর্যটকদের হাতছানি দিচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ও সোনাকাটা ইকো পার্ক। স্থানীয় এবং দূর দূরান্তের মানুষরা একে মিনি কুয়াকাটা বলেও চেনে। ইকো পার্কের ভেতর ছোট্ট একটা টেবিলে বসে আছে পরশ। সামনেই মুখমণ্ডল অন্ধকার করে বসে আছে স্পর্শী। রাগে গজগজ করছে সারা শরীর। ঠোঁট ভেঙচি মেরে বলল, পাষাণ। পরশ চমকালো, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কেন, ভালো লাগছে না? কতক্ষণ ধরে না খেয়ে আছি। পরশ হাসলো, বলল, আসছে খাবার। স্পর্শী স্নিগ্ধ দৃষ্টিতে চারপাশটা একবার দেখলো। এখানকার বাতাসটা যেন একটু বেশি শুদ্ধ। এখানে কেন এনেছেন আমাকে? পরশ স্পর্শের দিকে তাকালো। তার চোখে মুখে স্পষ্ট সন্দেহ লেপ্টে আছে। সেই সন্দেহকে আরেকটু গাঢ় করতে পরশ বলল, ভাবছি বিয়ে শেষে হানিমুনটা সেরে তারপর পিরোজপুরে ফিরবো। তুমি কি বলো? বিস্তীর্ণ নীলাকাশ, মাথার উপরে উত্তাপ ছড়ানো অগ্নিপিণ্ড, স্বচ্ছ বালুকাময় সমুদ্রের তীরে দুপা গুটিয়ে হাঁটুর উপরে থুতনি রেখে বসে আছে স্পর্শিয়া। হালকা ঢেউয়ের সাথে পানিগুলো গড়িয়ে এসে পায়ে লাগছে। সমুদ্রের এই নোনতা জলের সাথে বালিগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। পানিযুক্ত এই ভেজা বালিগুলো পা ছুঁয়ে সুরসুরি দিয়ে যায়। স্পর্শী নীরব, তার মন প্রাণ জুড়ে এখন আকাশ কুসুম ভাবনা। দিগন্তের ওই প্রান্তে এক ধ্যানে তাকিয়ে আছে। কয়েক পা দূরেই বুকে হাত বেঁধে দিগন্তের দিকে তাকিয়ে আছে পরশ শিকদার। তবে সে ভাবুক নয়, তার নজর সামনের এই অদ্ভুত মানবীর গতিবিধির উপরে। বলেছিল ছাউনির নিচে বসতে, কিন্তু সে বসেনি। তাকে অগ্রাহ্য করে চলে এসেছে এই বালির আস্তরণের উপর। জামা কাপড়ের জও আনেনি, অথচ কি সুন্দরভাবে নির্দ্বিধায় বসে আছে মাটিতে। যেন কোনো চিন্তাই তাকে ছুতে পারছে না। স্বীয় গাম্ভীর্যতা এবং দাম্ভিকতার জেরে পরশ এখনো বসতে পারেনি। ভেতরের খুঁতখুঁতে সত্তাটা বাধা দিচ্ছে বারংবার। কিন্তু এভাবে দাঁড়িয়ে আর কতক্ষণ? বাধ্য হয়ে হেঁটে গেল স্পর্শীর কাছে। পিঠ পিছনে মিনিট খানেক দাঁড়ালেও পিছু ফিরল না স্পর্শী। পরশ অগোচরে হাসলো। পৃথিবীতে এটাই একমাত্র নারী যাকে সে বুঝে উঠতে পারে না কোনো মতেই। এই রাগ, এই ভালোবাসা, এই অভিমান তো এই ঝগড়া। আজব মুড সুইং। এই তো খানিকক্ষণ আগেই তার সাথে বসে খেলো। হাসি দুষ্টুমিতে যেন বোঝাই যাচ্ছিল না তাকে জোর করে এনেছে।
হুট করেই আবার সমুদ্রের এপাশটাতে এসে গম্ভীর হয়ে গেল। চুপ করে এপাশটাতে এসে বসে রইল মুখে কুলু পেটে। এক যুবতী সমুদ্রের তীরে ঢেউয়ের মধ্যে বসে আছে অবলীলায়। বাতাসের তোড়ে কানের দুপাশের চুল উড়ছে অবিরত। তীব্র রোদে তার হলুদ ফর্সা গলাটা যেন স্বর্ণের ন্যায় চিকচিক করে উঠল। পরশ নিজের পোশাক ভেজার কথা বেমালুম ভুলে গেল। ত্রস্ত পায়ে বসে পড়ল নিজেও, তবে দৃষ্টি তার এখনো পূর্বের স্থানে। চুলগুলো ঘাড়ের কাছে আলগা করে বাঁধা, বেশিরভাগ ছোট চুলই ইতিমধ্যে বের হয়ে গেছে বাতাসের তোড়ে। রোদে চকচক করা ঘাটটার উপর ছোট ছোট চুল ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎই নিজেকে ভীষণ তৃষ্ণার্ত মনে হলো পরশের। শুষ্ক ঠোঁটজোড়াকে চিপ দিয়ে ভিজিয়ে নিয়ে ঢোক গিলল। স্পর্শীর দিকে তাকাতেই দেখলো সে এখনো আনমনা। পরশ চোখ সরিয়ে নিয়ে সামনের দিকে তাকালো, কিন্তু মন যেন সায় দিচ্ছে না। ডান হাতের তর্জনী দিয়ে পায়ের কাছের ভেজা বালি ছুলো। আঙ্গুলটার উপরে ইতিমধ্যে অনেকটা বালি জমাট বেঁধে আছে। পরশ সযত্নে আঙ্গুলটা উঁচিয়ে বালিটুকু লেপে দিল স্পর্শীর গলায়। মুহূর্তেই চমকে উঠে তার দিকে তাকালো স্পর্শী। ডান হাত দিয়ে বালিটুকু ছাড়তে ছাড়তে বিরক্তি মাখা কণ্ঠে বলল, হুম, বলি লাগাচ্ছেন কেন গায়ে? কারণ তোমার থেকে সমুদ্রের বালি অধিক সুন্দরী এবং আকর্ষণীয়। ভ্রুযুগল কুচকে কপালে 3 ভাঁজ ফেলল স্পর্শী। বলল, ওহ, তাই বুঝি বালি দিয়ে আমার এই অসুন্দর শরীরটা ঢেকে দিচ্ছেন? পরশ হাসল, ঘোর লাগানো কণ্ঠে বলল, দেখছি বালি দিলে তোমাকে একটু আকর্ষণীয় লাগে কিনা। স্পর্শী চোখ ঘুরিয়ে বিরক্ত মাখা দৃষ্টিতে অন্যদিকে তাকালো, মুখে উচ্চারণ করলো, ড্যাম না। আচমকাই এক হাত দিয়ে স্পর্শীর পিঠ জড়িয়ে নিজের দিকে টেনে আনলো পরশ। হাস্য উজ্জ্বল মুখটাকে কানের কাছে নিয়ে বলল, ডার্লিং, ইউ আর সো অ্যাট্রাকটিভ। স্পর্শীয় পরশের ন্যায় মুখটাকে তার কানের কাছে নিল, ফিসফিস করে বলল, হাতটা সরান আর দূরত্ব বজায় রাখুন মাননীয় অসভ্য এমপি। তড়িঘড়ি করে হাত সরিয়ে খানিকটা দূরত্ব বজায় রাখলো পরশ। সে ভেবেছিল স্পর্শীয় তাকে সাই জানাবে, কিন্তু হুট করেই এমন অপমানে থমথমে হয়ে গেল মুখ। অস্বস্তিতে ভেসে গিয়ে টপিক পাল্টাতে বলল, কক্সবাজারের কথা মনে আছে? সাই জানালো স্পর্শী। বলল, বলবো কি করে? কক্সবাজার গিয়েই তো আপনার মতো একটা অমানুষের প্রেমে পড়েছিলাম, যার কারণে প্রতিনিয়ত লজ্জা ঘৃণা আমাকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। পরশ নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল স্পর্শীর মুখের দিকে। কথা অগ্রাহ্য করে হেসে বলল, যাক, অবশেষে স্বীকার করলে তুমি আমার প্রেমে পড়েছিলে। স্পর্শী একটুও গলল না, বরং বরাবরের মতো চোখে মুখে গাম্ভীর্য নিয়ে বলল, আপনার এই নরপিশাচের মতো মুখোশটা আমার থেকে লুকিয়ে রাখলেও হয়তো অন্তত নিজের প্রতি এতটা আফসোস হতো না। যা হতো সেটা আমার আড়ালে হতো। এভাবে চোখের সামনে মেনে নেওয়া যায় না। কেন করলেন এমনটা? পরশ স্নিগ্ধ দৃষ্টিতে স্পর্শীর দিকে চাইল, বরাবরের মতো শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল। কি করেছি আমি? ক্ষোভের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে হতবিহ্বল হয়ে গেল স্পর্শী। সর্বোচ্চ আক্রোশ নিয়ে খামছে ধরল বুকের উপর জড়িয়ে থাকা পাঞ্জাবি। ক্রোধ নিয়ে চিৎকার করে বলল, লজ্জা করছে না এমন প্রশ্ন করতে? অসভ্য, আপনি তো নির্লজ্জ। নির্লজ্জারাও আপনাকে দেখলে লজ্জা পাবে। বুকের উপরের আস্তরণটা থাবা দিয়ে এখনো ধরে আছে স্পর্শী। পরশ হাত দুটোকে টেনে আরেকটু কাছে আনলো, চোখে মুখে কৌতূহল নিয়ে ফিসফিস করে বলল, ঘৃণা করো আমায়? পরশের ওই গভীর চোখ দুটোর দিকে সরাসরি দৃষ্টি দিল স্পর্শী। ওই শান্ত স্নিগ্ধ চোখ দুটো যেন নিমেষেই ক্রোধানলে দগ্ধ হওয়া চোখ দুটোকে দমিয়ে দিল। ধীরে ধীরে সে চোখে জমল অশ্রু। কণ্ঠ ভেঙে এলো স্পর্শীর, বলল, সেটাই তো পারছি না। যদি ঘৃণা করতে পারতাম তাহলে হয়তো নিজেকে শান্ত রাখতে পারতাম। অন্তত পক্ষে প্রতিনিয়ত একটা বিশ্রী ঘটনার দায় নিয়ে ঘুরতে হতো না। আমারই ভবিষ্যৎ স্বামী, যার সাথে আমি সারা জীবনটা কাটাবো, যার সাথে আমার একটা সুন্দর সংসার হবে, যে আমার সন্তানের বাবা হবে, সেই লোক অন্য আরেকটা মেয়ের
সম্মানহানির জন্য দায়ী। তার চোখের গণ্ডির বাইরের মেয়েগুলো ভোগের সামগ্রী, তাদের ইজ্জত গেল না প্রাণ গেল এতে কিচ্ছু এসে যায় না, বরং সে অপরাধীদের রক্ষা করার জন্য সর্বদা সচল। আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার স্ত্রীও হচ্ছে, এমনকি ভবিষ্যতে কখনো মেয়েও হবে। ভয় করছে না? কিভাবে পারলেন এতটা হিংস্র হতে? এই ঘটনা যে কখনো আপনার বোন বা মেয়ের সাথে ঘটবে না এর নিশ্চয়তা কি? হাত ছেড়ে দিল পরশ, সেখান থেকে উঠে হেঁটে গেল কিছুটা, কণ্ঠে গম্ভীরতা নিয়ে বলল, তোমার কি ধারণা তুমি খুবই মহৎ আর বাকি সবাই নিষ্ঠুর? কথা ঘোরাবেন না। আশ্চর্য হলো পরশ, রাগত্ব স্বরে বলল, আশ্চর্য, এখানে কথা ঘোরানোর কি আছে? আর তুমিও বা এমন কেন? কোনো কাজকে আস্তে ধীরে করা যায় না নাকি চিল্লিয়ে বিষয়টাকে কিছুর মতো পাকানোটার স্বভাব? কবে একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে এখনো পড়ে আছো। আর ধর্ষণটা করেছে আমারই দলের প্রধান, যাকে আমার ডান হাত বলে সবাই জানে। এই ঘটনা নিয়ে এবার লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করলে আমার বিপদ, সেটা কেন বুঝতে পারছো না? তুমি কি জানো এই কদিনে আমি ঠিক কতটা চাপের উপর ছিলাম? প্রেস, মিডিয়া, প্রশাসন, মন্ত্রী, কতজনকে সামলাতে হয়েছে। আর মাঝখানে তুমি গিয়ে ঢুকলে, আর ঢোকা তো দূরে থাক, সরাসরি গোয়েন্দাগিরি করা শুরু করলে। আমাকে জানানোর প্রয়োজনটুকুও মনে করলে না। আমি যতই বিষয়টাকে গোছাতে চাই তুমি ততই কেচের মতো খুঁজতে থাকো। এর মধ্যে আবার বিয়েটা নিয়ে নাটক শুরু করলে। ইচ্ছাতে করছিল সারা জীবনের মতো বউ বানিয়ে দিতে। তার ছেড়ে কোথাকার। তাই বলে আপনার ক্ষতি হবে দেখে নিজ স্বার্থের জন্য একজন ধর্ষককে রক্ষা করবেন, ওকে পালিয়ে যেতে সাহায্য করবেন? পরশ ভ্রু কুঁচকে স্পর্শীর দিকে তাকালো, বলল, ওকে পালিয়ে যেতে দিয়েছি মানে? চমকে তাকালো স্পর্শী, কৌতূহল নিয়ে বলল, তাহলে ওরা এখন কোথায়? যেখানে থাকা উচিত সেখানে। মানে কোথায় আছে? পরশ বিরক্তিকর দৃষ্টি নিয়ে তাকালো, বলল, জেলে। হতভম্ব হয়ে তাকিয়ে রইল স্পর্শী, উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল, সাথে সাথে এগিয়ে এসে পরশের কাছে দাঁড়িয়ে বলল, না, জেলে তো ছিল না, আমি অনেকবার গেছি, জিজ্ঞেস করেছি। পরশ ভাবলেশহীন ভাবে বলল। আজ ভোরে অ্যারেস্ট হয়েছে। উৎফুল্ল কণ্ঠে আর্তনাদ করে উঠল স্পর্শী, বলল, সত্যি ওরা কি পালিয়েছিল? পুলিশ খুঁজে নিয়ে অ্যারেস্ট করেছে? বিরক্ত হলো পরশ, ধমক মেরে বলল, আরে এত প্রশ্ন করো কেন? তোর জানার কি দরকার? ওরা ছিল আমার কাছে। একদিন আমি সবার থেকে লুকিয়ে রেখেছিলাম আমার গোটাউনে, আজ আবার ধরিয়ে দিয়েছে, বুঝছো? আর প্রশ্ন করবে না। কিছু মুহূর্ত হতভম্বের মতো তাকিয়ে রইল পরশের মুখপানে। সেই মুখশ্রীতে নেই কোনো মিথ্যের ছাপ। স্পর্শে ঘুরে বসলো পরশের দিকে, হাতটা নিচের দুহাতের মুঠোয় নিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, দেখুন, আমি জানি সুজনের ভূমিকা আপনার রাজনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ। ওর অনুপস্থিতিও আপনার দলের মধ্যে অনেক প্রভাব ফেলবে। সামনে উপজেলা চেয়ারম্যান নির্বাচন। এই মুহূর্তে দলের গুরুত্বপূর্ণ লোকদের নিয়ে এমন এলোমেলো হওয়ার সম্ভাবনা ও অনেকটা ক্ষতির কারণ হবে। কিন্তু কিচ্ছু করার নেই। আমি জানি ও আপনার খুবই প্রিয়। আপনি চাইলেও ওকে বাঁচাতে পারবেন না। যদি ক্ষমতার বলে সেটা পারেনও, তাহলেও তার প্রভাব পরবর্তীতে বিশাল আকার ধারণ করবে। জনগণ ইতিমধ্যে আপনার বিরুদ্ধে কানাঘোষা করা শুরু করে দিয়েছে। ক্ষমতায় আসার সাথে সাথেই এমন নেতিবাচক দৃষ্টিতে আপনার ক্যারিয়ারের ওপর ধুলো জন্মাবে। আজ আমি আপনার বিরুদ্ধে কথা বলছি, কাল আরও 10 জন সেই জায়গায় দাঁড়াবে। একবার যদি জনরোষের সৃষ্টি হয় তাহলে ওপর মহল থেকেও প্রচুর চাপ আসবে আপনার উপর। একটু ঠান্ডা মাথায় ভাবুন এমপি সাহেব, সুজন ভুল করেনি যে ওকে ক্ষমা করে দেওয়া যাবে। ও অন্যায় করেছে, গুরুতর অন্যায়, একটা মেয়ের জীবন শেষ করে দিয়েছে। আজ আপনি ওকে সাহায্য করছেন, ওর ভরণ পোষণ থেকে শুরু করে লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন, চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। কিন্তু বলুন তো, জীবনে কি এগুলোই সাপ? ওর সুন্দর একটা ভবিষ্যৎ একটা সন্ধ্যায় নষ্ট হয়ে গেছে। এই তো আমাকেই ধরুন না, আমি যদি আজ ধর্ষিতা হতাম, আপনি কি আমায় বিয়ে করতেন? একদমই না। ফিরেও তাকাতেন না কখনো, ঘেন্না করতেন। সেখানে ওই মেয়েটা সারা জীবন বাইরের লোকের কুকথা ঘৃণা নিয়ে বড় হবে।
এটা কত বড় ক্ষতি ভেবেছেন একবারও? পরশ নিশ্চুপ হয়ে ঢেউয়ের দিকে তাকিয়ে আছে। স্পর্শী আবারও বলতে শুরু করলো, মলিন কণ্ঠে বোঝানোর স্বরে বলল, শুনুন, আপনি সুজনকে ধরিয়ে দিয়ে অপরাধ কিছু করেননি, এতে জনগণ খুশি হবে। আপনি একজন অপরাধীকে ধরিয়ে দিয়েছেন, নিজের প্রিয় লোককেও অপরাধের জন্য ক্ষমা করেননি। এটা কতটা সম্মানের ভাবতে পারছেন? এই পর্যায়ে স্পর্শীর দিকে তাকালো পরশ, মাথা নাড়িয়ে ধীর কণ্ঠে বলল, হুম